এর পরের বার ওনার জেল হবে, এই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের পাশে ওনার জায়গা হবে। সিদ্ধার্থ বাবুর কপালে দুঃখ আছে, আমি বলছি তো, মানে এইরকম সময় এইরকম হাড়ি কাটে কেউ মাথা দেয়? ট্রেনে দেখেন না লোকে ডুবডুবি বাজিয়ে ভিক্ষা করে পয়সা কামায়, ও সেই রকম ব্যাপার আর কি। যদিও 1800 নাম ওরা বের করেছে, 5000 ছেলের মোটামুটি চাকরি যাবে। এরা যদি রাস্তায় নেমে যায়, এদের তো সেই ভয়টা আর থাকবে না। ব্রাত্য বসু পড়াশোনাই করেনি, ব্রাত্য বসু পড়াশোনাই করেনি। কি করে বাংলায় এমএ পাস করেছে? ঠিক আছে, এবার অনেকে বলে যে প্রেসিডেন্সিতে পড়তেন, তো আমি কাউকে ছোট করছি না, মানে কি নিয়ে কি পড়াশোনা করেছে সবাই জানে, এবং কি করে উনি চাকরি পেয়েছেন, কি করে এই পেয়েছেন, ওনার বাবা সিপিএম করতো সবাই জানে। তারপর ওনার নাম, আমি বলছি 26-এ যদি এই সরকারকে না সরানো হয়, এটা কিন্তু আবার একটা বাংলাদেশ তৈরি হবে। উনি জানেন না, রাজ্য দিনে দিনে পিছিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই। নিরোর মতো উনি বেলা বাজাচ্ছেন, মাঝে মাঝে কবিতা লেখেন, এপাং ওপাং চপাং ড্যাং ড্যাং, এই। দেখুন, বিরোধীদের কণ্ঠরোধ গত 5 বছর ধরেই চেষ্টা করা হচ্ছে। আপনি দেখবেন যে প্রথম 10 বছর যারা বিরোধী ছিল তাদের কণ্ঠ এমনি রুদ্ধ ছিল, যে জন্য প্রথমবার ছিলেন বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্র, তারপরে বা আব্দুল মান্না, ওনাদের কণ্ঠ এমনি রুদ্ধ ছিল। এবার তো সত্যিকারে 77 জন, এবং তারা হ্যান্ডেল করতে পারছেন না, তো রুদ্ধ তো করবে। প্রথমে বিরোধী নেতাকে বের করে দিলেন, তারপর বাকি যারা ছিল তারাও যখন তখন তাদের তো গায়ে হাত দিয়ে ডক্টর শঙ্কর ঘোষকে দেখেইছেন কিভাবে মেরে বের করে দিল। তো এই তো, মানে একটা অগণতান্ত্রিক দল, মানে এভাবেই এরা বিহেভ করে। আর মাত্র 8 মাস ক্ষমতায় আছে, তো এই 8 মাস এখন যেটা করা সেটা করছে ওরা। কয়েক মাস আছে, সময় শেষ হয়ে এসছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিধানসভা যেখান থেকে রাজ্যের বিভিন্ন বড় বড় ডিসিশন নেওয়া হয়, সেই জায়গাতেই দেখা গেল যে বিরোধী বিধায়কদের ওপর হামলা হলো। মানে তাহলে যেখানে মানে তারা নিজেরাই সুরক্ষিত নয়, তাহলে সেখানে বিধানসভার বাইরে সাধারণ মানুষ নিজেকে সুরক্ষিত এটা ভাববে কি? দেখুন, বিধানসভায় বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু গত 14 বছর বিধানসভায় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো বড় রিফর্ম এসেছে? নো। ল্যান্ডে বড় রিফর্ম দরকার, কোনো নেই। ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রপার্টি রাইট নেই, এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট নেই, ব্যবসা করার পরিবেশ একদম নেই। এখানে চাকরি বাকরির অবস্থা খুব খারাপ, কেউ এখানে ইনভেস্ট করতে আসছে না। এখানে কৃষির অবস্থা খুব খারাপ, চাষিরা চাষ না করে জমি ফেলে বাইরে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে। তো সিদ্ধান্ত তো নেওয়ার কিছু নেই, বিধানসভা চলে, একজন প্যাক 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 করে চিৎকার করে কিছুক্ষণ। আপনি কোনোদিন প্রফুল্ল ঘোষ বা বিধানচন্দ্র রায় বা প্রফুল্ল সেনকে দেখেছেন এভাবে ওয়েলে নেমে এসে লাফালাফি করতে? তো এই বিধানসভার গরিমা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তো সেখানে এদের কাছে আপনি সিদ্ধান্ত নেওয়া, যেটা বললেন সিদ্ধান্ত নেওয়া, তো এদের সে রক্তেই নেই আর কি। মানে এরা জাস্ট চালাতে হচ্ছে চুরি চামারি এটসেট্রা, গভর্নমেন্টের টাকা লোপাট করা, এইভাবে একটা সরকার চালাচ্ছে এরা। বিধানসভায় স্পিকারের মুখে কাগজ ছোড়াকে মুখ্যমন্ত্রী বলছেন যে অনৈতিক। তাহলে উনি তো একটা সময় লোকসভার স্পিকারের কাছে সেই একই জিনিস করেছিলেন, তাহলে সেটা কি নৈতিক ছিল? উনি তো বহু, মানে দেখুন, উনার হোল লাইফ যদি দেখেন, পুরোপুরি কন্ট্রাডিকশন এবং মানে নীতির অভাব। উনার হোল লাইফ, উনি নিজে যে কাজ করেন, মানে করেছেন, অন্যকে সেই কাজের জন্য দোষ দেন। যত রকম অন্যায় দরকার, যত রকম অনৈতিক কাজ দরকার, সবকিছু তৃণমূল কংগ্রেস করেছে। কিন্তু ওই অন্যকে দোষ দেওয়া, উনি এখনো ভুলতে পারেন না যে উনি বিরোধী পক্ষে আছেন না সরকার পক্ষে আছেন। 14 বছর সরকার পক্ষে আছেন, তারপর উনি বিরোধীদের দোষ দেন। কারণ উনি এখনো পর্যন্ত ওনার বিরোধী টেম্পারমেন্ট যায়নি, সরকার কি করে চালাতে হয় উনি জানেন না। রাজ্য দিনে দিনে পিছিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই। নিরোর মতো উনি বেলা বাজাচ্ছেন, মাঝে মাঝে কবিতা লেখেন, এপাং ওপাং চপাং ড্যাং ড্যাং, এই তো। বিধানসভার ভিতরে বিজেপিকে বেনজির আক্রমণ করছেন তিনি। তিনি বলছেন যে কেন্দ্রে যে সরকার বসে আছে সে ডাকাত সরকার, ওরা চুরি করেছে এবং ওরা দেশকে বিক্রি করে দিয়েছে, তাও ওদের লজ্জা হয় না। দেখুন, পশ্চিমবঙ্গের যে কটা পিএসইউ ছিল পশ্চিমবঙ্গ সরকারের, প্রত্যেকটা পিএসইউ মমতা ব্যানার্জি বিক্রি করে দিয়েছেন। যার মধ্যে হরিণঘাটা ফার্ম আছে, যার মধ্যে মেট্রো ডেয়ারি আছে, যেটা নিয়ে একটা কেস চলছিল। হলদিয়া পেট্রোকেমিক্যালের পুরো স্টক ওনারা বিক্রি করে দিয়েছেন। এদিকে ওদিকে জমি, এমনকি চিড়িয়াখানার জমি, সেটা পর্যন্ত বিক্রি করতে ওনারা উদ্যত। সরকারি জমি, বিভিন্ন জায়গায় সরকারি খাস জমি ওনারা বাংলাদেশিদের এনে বিক্রি করে দিচ্ছেন, বা বিভিন্ন টাকা পয়সায় বসিয়ে দিচ্ছেন।
বিক্রি করার ব্যাপারে আজকে পশ্চিমবঙ্গের বোধহয় একটা দুটো অর্গানাইজেশন বাদে কোনো অর্গানাইজেশনের স্টেক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হাতে নেই। সেখানে এটা একটা স্লোগান ছাড়া আর কিচ্ছু না। যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা মাত্র অর্গানাইজেশনকে প্রাইভেটাইজ করেছে 10 বছরে, দ্যাট ইজ এয়ার ইন্ডিয়া। এবং আপনারা জানেন এয়ার ইন্ডিয়া 2 লক্ষ কোটি টাকা লসে চলছিল। মানে ওটা কেউ কিনতো না, রতন টাটা ছিলেন বলেই ওটা কিনেছেন, অন্য কেউ হলে মানে ওটা স্ক্র্যাপের দরে বিক্রি হতো না, এয়ার ইন্ডিয়া বন্ধ করে দিতে হতো। সেখানে ওই লোকগুলো চাকরি বেঁচে গেছে ওটা বিক্রি করা হয়েছিল বলে। বাকি তো রেল থেকে শুরু করে কোনো কিছুই সেন্ট্রাল গভর্নমেন্ট বিক্রি করেননি। ইনফ্যাক্ট আপনি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, অনেক সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউ অর্গানাইজেশন বিক্রি করে দেওয়া উচিত ছিল, যেখানে এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট করেননি। তো সেখানে উল্টোটা হচ্ছে, যেখানে উনি নিজে সবকটা বিক্রি করে দিলেন সেখানে উনি অন্যদের বলছেন যে বিক্রি করে দেওয়া। ওনাকে জিজ্ঞেস করুন হলদিয়া কেন বিক্রি হয়েছে, ওনাকে জিজ্ঞেস করুন বা হরিণঘাটা কেন বিক্রি হয়েছে, মেট্রো ডেয়ারি কেন বিক্রি হয়েছে, বিভিন্ন জয়েন্ট ভেঞ্চার যে কোম্পানি ছিল, বেঙ্গল অম্বুজা থেকে শুরু করে বিভিন্ন পুরো স্টক উনি বিক্রি করে দিয়েছেন এবং সেই টাকা কোথায় গেছে কেউ জানে না। তারপরে 8 লক্ষ কোটি টাকা সরকারের দেখা যাচ্ছে ঋণ হয়ে গেছে। কি করে হলো ওনাকে জিজ্ঞেস করুন। শুভেন্দুবাবু একটি মামলা করেছিলেন, হাইকোর্ট সেটা রায়ও দিয়েছে যে বিধানসভার ভিতরে কোনো এমএলএ দেহরক্ষী নিয়ে ঢুকতে পারবে না। কিন্তু এই 3 দিন ব্যাপী যে অধিবেশন তার শেষ দিন 4ঠা সেপ্টেম্বর দেখা গেল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বিধানসভায় প্রবেশ করলেন নির্দ্বিধায় কোনো বাধা ছাড়াই দেহরক্ষীদের নিয়ে ভিতরে প্রবেশ করেন। তিনিও তো দাদা একজন এমএলএ। দেখুন বিধানসভার আপনি যেখানে ওই রকম একজন স্পিকার বসে আছেন, সেখানে যে কোনো জিনিস বিধানসভায় হতে পারে। এবং আগামী দিনে যদি ভারতবর্ষে সংবিধান সংশোধন হয়, যেখানে স্পিকারের অধিকার, যেগুলো আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি স্কুলে, আমি তো পরে আর পড়িনি। তো যে স্পিকারের যে অধিকার, সেই অধিকার কতটা আম, রাখা উচিত, পরিবর্তন করা উচিত, এর উপর যদি কোনো কেস স্টাডি হয়, বিমান বন্দ্যোপাধ্যায়ের 15 বছরকে নিয়ে কেস স্টাডি করতে হবে। মানে স্পিকাররা কত কিছু করতে পারে, স্পিকারদের আজকের যে রুল আছে সেই রুল কতভাবে ভাঙতে পারে, বিমান বন্দ্যোপাধ্যায় তার প্রমাণ। তো বিমান বন্দ্যোপাধ্যায় থাকতে তো যে কোনো কাজ করতে পারেন মমতা ব্যানার্জি। উনি দরকার হলে পুরো পুলিশ ফোর্স নিয়ে হয়তো ঢুকে গেলেন ওখানটায়। ওখানে মানে আমি বলছি এর জন্য দায়ী উনি না, এর জন্য দায়ী স্পিকার। আর মানে তৃণমূলের যে ধর্ণা মঞ্চ ছিল সেই ধর্ণা মঞ্চ সেনাবাহিনী ভেঙে দিয়েছে এবং তার জন্য সেনাবাহিনীকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমি এতদিন ভাবতাম যে বাকি এজেন্সিগুলো কেন্দ্রের ললিপপ খায়, সেনাবাহিনী অন্তত সেটা করবে না, কিন্তু আলটিমেটলি সেনাবাহিনীও সেটাই করলো। এটা পলিটিক্যাল কথা। উনি বেসিক্যালি একটা মানে ওনাদের 30% ভোট আছে, উনি তাদের অ্যাপিস করার চেষ্টা করছেন। তাদের মধ্যে একটা বড় অংশ আছে যারা নাকি নিজেকে ভারতীয় ভাবে না, যারা পাকিস্তান জিতে, যারা নাকি এখানে পাকিস্তানের ফ্ল্যাগ ওড়ায়। তো ঘটনা হচ্ছে যে তাদের খুশি করার জন্য উনি ভারত বিরোধী কথাবার্তা বলছেন, ভারতের মিলিটারি বিরোধী কথাবার্তা বলছেন। এবং আপনারা জানেন যে ভারতের যে মিলিটারি, তারা পাকিস্তানকে কিছুদিন আগে কিরকম সাহেস্তা করে দিয়েছে। তো উনি ভাবছেন যে মিলিটারি এগেন্সে যদি কোনো কথা বলি, তাহলে হয়তো সেই লোকগুলো খুশি হয়ে আমাকে ভোট দেবে। তো এটা ওই 30% ভোট ধরে রাখার জন্য একটা মরিয়া প্রচেষ্টা আর কি, এর বাইরে আর কিছু না। ব্রাত্যবাবু উনি তো বলছেন যে এই যে মঞ্চ ভাঙা হয়েছে এই ঘটনার সমতুল্যই নাকি বাংলাদেশের ঢাকায় পাক সেনার অত্যাচার। দেখুন ব্রাত্য বসু পড়াশোনাই করেনি, ব্রাত্য বসু পড়াশোনাই করেনি। বা কি করে বাংলায় এমএ পাস করেছে, ঠিক আছে। এবার অনেকে বলে যে প্রেসিডেন্সিতে পড়তেন, তো আমি কাউকে ছোট করছি না। মানে কি নিয়ে কি পড়াশোনা করেছে সবাই জানে, এবং কি করে উনি চাকরি পেয়েছেন, কি করে এই পেয়েছেন, ওনার বাবা সিপিএম করতো সবাই জানে। তারপর ওনার নাটক একটা তো মানে পাতে দেওয়ার যোগ্য না, ঠিক আছে, এমন সব নাটক উনি লেখেন। তো এইবার নিজে পড়াশোনা করেনি, এর আগে একদিন বলছে যে আম, আলাউদ্দিন খলজি ছিল, এখন হয়ে গেল মোহাম্মদ বিন তুগলক। কিন্তু উনি জানেন না যে তুগলকের থেকে আলাউদ্দিন খিলজি অনেক বেশি অত্যাচারী ছিল। তুগলক অত্যাচারী ছিল না, তুগলক কিছুটা পাগল ছিল, নতুন টাইপের দিয়েছিল। কিন্তু তুগলকের থেকে অনেক বেশি অত্যাচারী ছিল আলাউদ্দিন খিলজি, সেটা পর্যন্ত ও জানে না। ও উচ্চশিক্ষামন্ত্রী হয়ে বসে আছে। এবার এই যে লোকটা পড়াশোনাই করেনি, কিছুই করেনি, সেই লোকটার মন্তব্য সম্বন্ধে আমি কি বলবো বলুন। মানে ও তো জানেই না কিছু। ওই 71-এ কি হয়েছে সেটাও জানে না, এখন কি হয়েছে সেটাও জানে না, ওখানকার মিলিটারি কাকে একটা আক্রমণ করেছে সেটাও জানে না, এখানে মিলিটারি কি কাজ করেছে কি করেছে কিছুই জানে না। তো যে লোকটা লেখাপড়া করেনি সেই লোকটা সম্বন্ধে আমি কি বলবো। কারণ আমাদের সমাজে এইসব লোককে বুদ্ধিজীবী বানিয়ে রেখে দেয়। এই বক্তব্যের যখন শুভেন্দুবাবু প্রতিবাদ করতে যায় ওনাকে সাসপেন্ড করা হয়, তারপর আমরা দেখেছি অগ্নিমিত্রাদিকেও সাসপেন্ড করা হয়েছে। তার মানে এই রাজ্যে প্রতিবাদ করলেই কি তাকে শাস্তি পেতে হবে? আমি বলছি তো যে স্পিকারের অধিকার সম্বন্ধে যদি সংবিধান সংশোধন আসে, 14 বছর যে যে কাজগুলো করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকটাকে কেস স্টাডি হিসাবে নেওয়া যেতে পারে। যে কতভাবে স্পিকার রুল ভাঙতে পারেন, কতভাবে স্পিকার সংবিধান ভাঙতে পারেন, তার প্রমাণ হলেন এই বিমান বন্দ্যোপাধ্যায়। তো সেই কাজই বিমান বন্দ্যোপাধ্যায় করেছেন, এই দুজনকে সাসপেন্ড করেছেন।
আমরা একটা সিসিটিভি ফুটেজ দেখেছি যেখানে ওই সেনাবাহিনীর ট্রাককে রাজ্য সরকারের পুলিশ আটক করেছে, যে তারা নাকি ট্রাফিক আইন ভেঙেছে। কিন্তু আমরা জানি যে শওকত মোল্লার যে পাইলট কার, তার ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। সেই সিসিটিভি ফুটেজ তাহলে দেখানো হলো না কেন? কারণ যে জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই জায়গাটা তো সিসিটিভির আন্ডারেই পড়ে। দেখুন, প্রথমত শওকত মোল্লা মতো লোক, তাদের কেন এত বড় একটা পাইলট কার লাগবে? এ তো একসময় আমরা জ্যোতি বসুকে টন্টিং করতাম, জ্যোতি বসুর বিশাল পাইলট কার লাগতো যাওয়ার জন্য। এখন শওকত মোল্লার মতো একটা দু পয়সার এমএলএ, তার কেন এত সিকিউরিটি বা লাগে, কেন এত পাইলট গাড়ি লাগে? তারপর ধরুন পুলিশ কেন ওই, এবার আরেকটা প্রশ্ন বলি, যেমন ধরুন ওই গাড়িটা কেন ছিল? পুলিশ ওই গাড়ির পয়সা দেয় না, পুলিশ ওই গাড়ির কম দামে টেন্ডার করে, এবার ওরা পেয়েছে যেখান থেকে একটা স্ক্র্যাপ গাড়ি ধরে ঢুকে হাতে ধরিয়ে দিয়েছে। এবার এই সরকার সম্বন্ধে আমি বলছি, এদের সম্বন্ধে মন্তব্য করা যে মানে এরা সব আইন কানুন সবকিছু নিজেরা ভেঙে চুরমার করে দিয়েছে। এবং আমি বলছি 26-এ যদি এই সরকারকে না সরানো হয়, এটা কিন্তু আবার একটা বাংলাদেশ তৈরি হবে, আবার ওই আপনি ওই গ্রেট ক্যালকাটা কিলিংস দেখছেন তার কিন্তু রিপিটেশন হবে। এই বাংলা কিন্তু আপনি রাখতে পারবেন না। এরা কতগুলো মানে মানে কত দুর্বৃত্ত, মানে এই শওকত মোল্লা টোল্লা এদের নাম নিতে এরা আজকে বিধানসভায় যায়, এদের বিধানসভায় ঢোকার যোগ্য এরা না। দুঃখের বিষয় যে যেখানে সব বড় বড় লোকেরা আসতো আগে এক সময়, মানে বিষ্ণুকান্ত শাস্ত্রীর মতো লোকেরা, সেখানে আজকে শওকত মোল্লা মতো লোকেরা যাচ্ছে, এটা খুব দুর্ভাগ্যের। ওনার নামে তো জামিনযোগ্য মামলা করা হচ্ছে, 3 দিন পর আজকে পুলিশ আজকে ফরেনসিক ডিপার্টমেন্ট তদন্ত শুরু করেছে। দেখুন, পশ্চিমবঙ্গে পুলিশ কি করে চলে আপনাদের জানা দরকার। পশ্চিমবঙ্গে পুলিশ চালায় এখানকার এমএলএরা। প্রত্যেকটা থানায় বলে দেওয়া হয়েছে তোমার লোকাল এমএলএরা যা বলবে তোমার থানার ওসিকে সেই কাজ করতে হবে। উনি এমএলএ, ওনার কথা শুনে পুলিশ কি ওনার এগেনস্টে যাবে? নিশ্চয়ই যাবে না। 3 দিন পরে গেছে তো অনেক ভালো হয়েছে, নাও গেলে পারতো, ওই কাগজে লেখালে কি হয়েছে বলে 3 দিন পর গেছে, নাহলে সেটাও যেত না। মমতা ব্যানার্জি বলছেন যে অযোগ্য শিক্ষক যাদেরকে সুপ্রিম কোর্ট অযোগ্য বলে দাবি করেছে, তাদেরকে উনি গ্রুপ সির চাকরি দেবেন। তাহলে যোগ্যদের ছেড়ে তার মানে তিনি অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন? না, ব্যাপারটা তা নয়। আপনি দেখবেন যে 26,000 যে ছেলে মেয়ে যারা চাকরি হারিয়েছে, তারা এতদিন প্রোটেস্ট করছিল না কেন? তারা করছিল না কারণ তারা জানে তারা প্রোটেস্ট করলে তারা তাদের যে দ্বিতীয়বার যে চান্সটা পেয়েছে, সেই চান্স পেয়ে তারা যদি চাকরিটা পায় তাহলে পুলিশ ক্লিয়ারেন্সটা দেবে না। সেই জন্যই 26,000 ছেলে মেয়ে রাস্তায় নামেনি। এখন এই যে 5,000 ছেলে যারা নাকি এই, যদিও 1800 নাম ওরা বের করেছে, 5,000 ছেলের মোটামুটি চাকরি যাবে, এরা যদি রাস্তায় নেমে যায় এদের তো সেই ভয়টা আর থাকবে না। তো তাদের আটকানোর জন্য তাদের একটা গাজর দেখানো হলো যে ভাই তোরা যদি আবার ইয়ে করিস, তোদের আমরা গ্রুপ সি এর চাকরি দিতে পারি, কিন্তু প্রোভাইডেড তোরা এই আন্দোলনটা আমাদের বিরুদ্ধে করিস না। যদি আন্দোলন করিস তাহলে গ্রুপ সি এর চাকরিটাও তোরা পাবি না। এই হলো, এছাড়া আর কিচ্ছু না। যারা এতদিন শিক্ষকতা করেছে তারা গ্রুপ সির চাকরি করবে কেন? আরে এই চাকরি করা এটা তো টেন্টেড, এদের জেনে থাকা দরকার। এটা টেন্টেড, এদের জেনে থাকা দরকার, এদের চাকরি করাই কথা না এদের। আপনি যদি বলেন যে একটা পকেট মার সে এসে এতদিন চাকরি করছিল আপনার ইয়েতে, ওই কি বলে স্কুল টিচারের চাকরি করছিল, এদের চাকরি করা উচিত না। এই 5,000 লোককে জেলে ঢোকানো উচিত। গভর্নমেন্ট বলেছে সব টাকা ফেরত দিতে, ফেরত না দিলে এদের জেলে ঢোকানো উচিত এই 5,000 লোককে। আবার গ্রুপ সি এর চাকরি করবে কি এরা? এই জেলে থাকা উচিত এই 5,000 লোকের। টেন্টেড এরা। দুর্ভাগ্য বাকি যে লোকগুলো আছে যেগুলো ভালো লোক, তাদের চাকরিটা চলে গেল এদের জন্য। আগামীকাল এবং 14ই সেপ্টেম্বর এসএসসির নতুন পরীক্ষা আছে, কিন্তু এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ বাবুকে যখন প্রশ্ন করা হয় যে কালকের এবং 14 তারিখের পরীক্ষা কি দাগিমুক্ত হবে, উনি প্রশ্ন বারবার এড়িয়ে যাচ্ছে। সিদ্ধার্থ বাবুর কপালে দুঃখ আছে, আমি বলছি তো। মানে এইরকম সময় এইরকম হাড়ি কাটে কেউ মাথা দেয়? হাড়ি কাটে মাথা দিয়ে বসে আছে। লোকজন পয়সা খেয়ে কোটি কোটি টাকা খেয়ে চলে গেছে, উনি হাড়ি কাটে মাথা দিয়ে বসে আছেন জেলে যাওয়ার জন্য। এর পরের বার ওনার জেল হবে, এই কল্যাণবাগ গঙ্গোপাধ্যায়ের পাশে ওনার জায়গা হবে। তো এই মুহূর্তে কেউ এই ধরনের, আমি জানি না কেন, নিশ্চয়ই কোনো মজবুরি আছে, নইলে এই লোকটা এই সময় এই পোস্টে কেন এসে ঢুকলো? তো হাড়ি কাটে মাথা দেওয়ার সামিল। এই প্রথমবার হলো যে অরিজিনাল অ্যাডমিটের আগে প্রভিশনাল অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, তাহলে এই পরীক্ষাতেও কি কোনো গরমিল হবে? দেখুন, গভর্নমেন্ট ছাড়া পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষা হয়নি। এই ডাব্লিউবিসিএস এর পরীক্ষা দেখছেন, ওখানে নাকি সাদা খাতা জমা দিয়ে লোকে চলে গেছে। 2011 যে টেট আছে, সেই 11 টেটে দমদম থেকে 500 লোক চাকরি পেয়েছিল। ফলে এখানে গরমিল ছাড়া কিছু হয়নি। ফলে এটা এদের হবে না এইটা কিন্তু কারো আশা করা উচিত না। গরমিল এরা করবেই, ধরা পড়লে ভালো, না না পড়লে ভালো। ধরা পড়লে জেলে যাবে, এই রিস্ক নিয়ে এরা দেখছে আর মাত্র 8 মাস আছে, যে কটা টাকা কামিয়ে নিয়ে চলে যাওয়া যায়। 7 এবং 14ই সেপ্টেম্বর যে যোগ্য প্রার্থীরা পরীক্ষা দেবে, তারা যে প্রত্যেকেই চাকরি পাবে এমনটা তো নয়, কারণ পুরোটাই ডিপেন্ড করছে মেরিটের ওপরে। তাহলেই যারা চাকরি পাবে না, তারা একসময় যোগ্য বলে চাকরি পেয়েছিল, এবার তাদের কি হবে?
দেখুন, এই রায়টাই আমি তো খুব, এবং আমি বলছি যে টেন্টেড এবং আনটেন্টেড যাদের লিস্টটা দিল না রাজ্য সরকার, এই জন্য রাজ্য সরকারের যারা এবং যারা নাকি এসএসসি তে আছে তাদের প্রত্যেকে জেলে পাঠানো উচিত, এবং এই লোকগুলোর জীবনটাকে নষ্ট করানোর জন্য এই যারা গভর্নমেন্টে আছে তাদের সবার জেলে পাঠানো উচিত। যা এই লোকগুলোর জীবন নষ্ট করার জন্য আমি বলছি এদের অধিকাংশ ছেলেমেয়েই চান্স পাবে না। আজকে এই মনোজ পন্থ আছে, ওকে আপনি আইএএস এর পরীক্ষা দিতে বলুন, চান্স পাবে? প্রিলিমিনারি ক্রস করতে পারবে না এই বয়সে, বুড়ো বয়সে। শিক্ষা সচিবকে বলুন তো একবার আরেকবার আইএএস দিতে, ও চান্স পাবে? এ দুঃখের বিষয়, এই ছেলেগুলোকে দিতে হচ্ছে। অন্য লোক চুরি করলো, এই বেচারা এদের চাকরি গেল। ভাগ্য খারাপ এদের, পশ্চিমবঙ্গে জন্মেছে, এটা এদের কতগুলো শিক্ষিত মানুষ, এদের দুর্ভাগ্য এদের, আর কি বলবো আর। একটু অন্য প্রশ্নে আসি, যে অনির্বাণ ভট্টাচার্যের নতুন গান হুলিগানিজম, সেটা খুব ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে তিনটে রাজনৈতিক দল, তিনজন ঘোষবাবু উনি কটাক্ষ করেছেন এবং সাথে সনাতন ধর্মকে উনি কটাক্ষ করেছেন। অনির্বাণ শর্মার কোনো লেভেল নেই, একে নিয়ে প্রশ্ন করবেন না, কোনো লেভেল নেই। থার্ড ক্লাস অভিনেতা, আমি দেখেছি। ওই একটু গলা মোটা করে কথা টথা বলে, আর নিজেকে একটু সিপিএম দেখানোর চেষ্টা করে। জানে যে কোনো, যে আমি যদি একটু বামপন্থী নিজেকে দেখাই কিছু ফিক্সড দর্শক পাবো। এর মধ্যে কোনো ক্যালিবার নেই এই লোকটার মধ্যে, একে নিয়ে আমি কোনো উত্তর দিই না। এই ব্যোমকেশের রোল করেছিল, অনেকের খুব ভালো লেগেছে, ভীষণই আনইমপ্রেসিভ। প্রত্যেকটা সিনেমায় কিছু না কিছু পলিটিক্যাল স্টেটমেন্ট দেয়। ব্যোমকেশ কোনো সিপিএম এর মেম্বার ছিল না আর কি। ও যে ধরনের স্টেটমেন্ট দেয় ব্যোমকেশের, মানে ব্যোমকেশ সাবির চ্যাটার্জি ঠিক আছে, ও করে উল্টো পাল্টা। মানে এখন ওর খেতে পেতে পাচ্ছে না, সেই জন্য ওই নেমেছে দু একটা এইসব করে টোরে। ওই ট্রেনে দেখেন না লোকে ডুবডুবি বাজিয়ে ভিক্ষা করে পয়সা কামায়, ও সেই রকম ব্যাপার আর কি। অন্যদিকে গতকাল বেঙ্গল ফাইলস রিলিজ করেছে, কিন্তু বাংলায় একটাও হল পায়নি। কিসের ভয়? কারণ বেঙ্গল ফাইলস তো আমাদের ইতিহাস, ইতিহাস জানার অধিকার কি আমাদের নেই তাহলে? না, অধিকার নেই তো। আপনি দেখছেন না গত ৮০ বছর পর মানে কেউ মানে জানতো না বেঙ্গলের লোকেরা যে এরকম একটা ঘটনা ঘটেছে। আজকে বেঙ্গল ফাইলসে যদি বেরোয় ভারত কেন ভাগ হয়েছিল সেটা লোকে জানতে পারবে। সমস্যাটা এখানেই। ভারত কেন ভাগ হয়েছিল সেটা মানুষ জানে না, ইতিহাস বইতে ভুল শেখানো হয়। এই এই সিনেমাটা দেখলে ভারতবাসীর কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ভারত কেন ভাগ হয়েছিল। ভারত ভাগ হয়েছিল কারণ ওই দিন মুসলিম লীগের শাসন ছিল পশ্চিমবঙ্গে, তখন মুসলিম লীগ ওই দিন কলকাতায় গণহত্যা করেছিল চাপ দিয়ে দেশটাকে ভাগ করার জন্য। এই সত্যটা যাতে মানুষের কাছে না চলে যায়, বিশেষ করে বাঙালিদের কাছে, কারণ আমাদের পূর্বপুরুষকেই তো হত্যা করা হয়েছিল, তাদের কাছে না চলে যায়, সেই জন্য এই সত্যটাকে লুকিয়ে রাখা। কারণ মমতা ব্যানার্জি কি মানে মুসলিম সমাজটাকে বাঁচাতেই এই মানে এই বেঙ্গল ফাইলসকে বাংলায় আসতে দিচ্ছে না? না, উনি যাতে হিন্দুরা যাতে এক না হয়, হিন্দুরা যাতে না জানতে পারে সত্যটা, সেই জন্য। উনি জানেন যে মুসলিম ভোট 30% আমি পাবোই, আমি যতই অন্যায় করি ওরা আমার ভোট দেবেই, ওদের ইমামদের আমি ম্যানেজ করে নেবো, ওরা আমার ভোট দেবেই। কিন্তু হিন্দুরা যদি এই ভোটটা দেখে, হিন্দুরা আবার মনে পড়ে যাবে তাদের যে তাদের উপর কি অন্যায় হয়েছিল, সেটা যাতে না হয় হিন্দুদের আলাদা করে রাখার জন্য উনি এই কাজটা করেছেন, কিন্তু তাতে কোনো লাভ হবে না। 31শে অক্টোবর জি5-এ ওটিটিতে এই বইটি বেরোবে, এবং সিনেমাতেও দেখানো হবে বিভিন্ন জি এর যে চ্যানেল, জি সিনেমা। ফলে কোনো অসুবিধা নেই, মানে মানুষ দেখবেই। এই বইটা বাঙালিরা সব বাঙালি দেখবে। গতকালই 4 কোটি টাকার বিক্রি হয়েছে। ফলে এই এই বই তো হিট হিট হবে, আগামী 2-3 মাস চলবে, পুরো পুজোর সিজন চলবে, মানুষ দেখবে। থ্যাংক ইউ।